হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। বিথ ফ্যামিলি থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। অনেকদিন বাদে ফিরে এলাম, প্রায় 2 মাসেরও বেশি হয়ে গেছে। তো শর্ট ভিডিও মোটামুটি তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। মানে এই শুরু করেছি, 2 মাস পরে শুরু করেছি, কিন্তু এই আজকের অনেক দিন বাদে আমি একটু ব্লগ করার চেষ্টা করলাম। তো মোটামুটি এখন বেশ ভালো আছি, সুস্থ আছি। ভারী জিনিস তুলতে আমাকে বারণ করেছে, তো তোমাদের সাথে আমি জাস্ট আজকের একটু শেয়ার করতে এলাম যে গলব্লাডার স্টোন অ্যাকচুয়ালি কী জিনিস, কীভাবে হয়, আর এটা মেয়েদের কেন বেশিরভাগ হয়, আর আমার কীভাবে হয়েছিল, আমার সিমটমটা কী ছিল। তো তোমাদেরকে আজকে সেটাই শেয়ার করছি। তো আশা করছি সবাই, আমি না ঠিক মতো বুঝতে পারি, কেন বলে তো বুঝতে পারছি না। এখানে কাটা এখানটা না এখনও পর্যন্ত একটুখানি প্রবলেম হয়ে আছে। না এরম টান করে বসলে ঠিক আছে, একটুখানি যদি একটু এরম বেন্ড হয়ে যখন বসছি, তখন এই বুকের কাছে যে কাটাটা, সেটারও সমস্যা হচ্ছে। তো যাই হোক, চলো, অনেকদিন আগে তো দেখা করছি, সবাই ভালো আছে নিশ্চয়ই, সুস্থ আছে। আর অনেক কিছুই প্রবলেম দেখতে পাচ্ছি ইউটিউবে। আমি এতদিন একদম 2 মাস পুরো ইউটিউব থেকে ডিটাচ ছিলাম। ডিটাচ একদম না, আমি খুলেও কোনো ব্লগ দেখতাম। মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলাম। বাচ্চা তো বাড়ি ছিল, বাচ্চা নিয়ে একটু সমস্যা ছিলাম। তো মোটামুটি এখন একটু বেশ স্টেবল আছি, ভালো আছি। তো চলো প্রথমে এটা বলতে থাকি আমার কীভাবে ধরা পড়েছে। তো আমার অ্যাকচুয়ালি যেটা ধরা পড়েছে, আমি একটুখানি অসুবিধা হয়, হ্যাঁ উঠবো বসবো একটু, আমি সেরকমভাবে তো উঠে বসতে পারছি না এখনও পর্যন্ত। তো একটু সময় বেন্ড হয়ে বসতে পারছি না, তো যখন শুচ্ছি আমার লাগছে। তো যাই হোক, তোমরা কিছু মনে করো না। আর তোমাদের সাথে শেয়ার করছি, চলো। 1 বছর আগে, আজ থেকে এটা 1 বছর আগের ঘটনা, তোমার অবাকই হবে। 1 বছর আগে আমি তোমার হচ্ছে কি, এটা ধরা পড়েছিল বলতে আমার সেরকমভাবে ধরা পড়েনি। 1 বছর আগে আমি একটু বুঝতে পেরেছিলাম, আমার এই যে কোমর আছে, ঠিক এই কোমরের এই দিকটায় আমার হালকা লাগছিল, কাঁটার মতো বেগ ছিল। কাঁটা যেরকম ফুটলে হয় না, সেরকম পেন হতো। তো আমি প্রথমে ভাবতাম যে হয়তো শোয়ার কারণে আমার হয়েছে এটা। শুতে উল্টো পাল্টা শোয়া হলে, বা ম্যাট্রেস দেখবে যখন ম্যাট্রেসটা স্পঞ্জি এক জায়গায় দেবে যায়, তখন একটু কোমরটা বেন্ড হয়ে যায়, তো আবার সেটা কিছুদিন বাদ আবার ফুলে ওঠে। তো ম্যাট্রেসের কারণে অনেক সময় বেশিরভাগ হয়, ওই জন্য না সবসময় ইউজ করতে হয়। হোটেলে তো আমরা 2-1 দিনের জন্য যাই, তো সেই জন্য হচ্ছে কি ওই ম্যাট্রেসটা ঠিক আছে, ওটার জন্য ঠিক আছে। বাট ঘরে যখন ওই ম্যাট্রেস ইউজ করা হয়, তখন কিন্তু প্রবলেমটা দিনের পর দিন শুতে শুতে ওই জন্য স্পন্ডিলাইটিস লোকের হয়। তো সেই জন্য আমি প্রথমে ভেবেছিলাম ওই রকম প্রবলেম হচ্ছে, বাট না, আমি ওটা, আর আমার পেনটা যেটা হতো কোমরে, সেটা হচ্ছে কি 2 মাস 3 মাস ছাড়া ছাড়া একবার, আর সেটা 8 ঘন্টা থাকতো। 15 থেকে 30 মিনিটের মতো থাকতো, 8 ঘন্টার মতো থাকতো, তারপরে ঠিক হয়ে যেতাম। তারপরে আস্তে আস্তে কিছুদিন বাদে দেখছি আমার কোমরের পেনটা থেকে আমার পিঠে, এই যে পিঠের ঠিক এই জায়গাটা পেনটা শুরু হয়েছে। তো ওইখানে পেনটা হচ্ছিল। তারপরে একটুখানি ডাউট লাগছিল যে পিঠে কেন পেন হচ্ছে। তো সবাই অনেকে বললো যে হয়তো খাওয়ার কারণে আমার গ্যাস ফ্যাসের প্রবলেম হচ্ছে। তো সেটা কেউ ঠিক না করে গেছিলাম। সেই পেনটা আস্তে আস্তে 30 মিনিট থেকে দেখছি আর একটু বাড়ছে, ঘন্টা 40 মিনিট 45 মিনিট, ঘন্টা খানিক হয়ে যাচ্ছে, 1 ঘন্টা। তো তোমরা জানো রিসেন্ট আমি লাস্ট ভিডিও যেটা দিয়েছিলাম, 2 মাস আগে আমি দীঘায় গেছিলাম। দীঘাটাই লাস্ট, তাও আমি ব্লগ করিনি, জাস্ট শর্ট দিয়েছিলাম। তার আগে থেকেই প্রবলেমটা হচ্ছিল। তো দীঘাতে প্রচুর ফাস্ট ফুড খেয়েছিলাম, সি ফুড খেয়েছিলাম। তো সেখানে প্রবলেমটা হয়েছিল, সেখানে তখন কিছু ধরা পড়েনি। ঠিক দীঘা থেকে বাড়ি চলে এলাম, আর বাড়িতে আসার ঠিক 1 সপ্তাহ পরে আমার শুরু হলো প্রচণ্ড পেন। কোমরে পিঠে তো হচ্ছিলোই, প্লাস শুরু হয়েছিল বুকে। বুকে এত পেন হচ্ছিলো, তখন ভাবলাম গ্যাসের প্রবলেম। আর এই পেনটা আমার যখনই হচ্ছিলো, তখন রাত্রে করে হচ্ছিল। আর রাত্রে যখন পেন হচ্ছে, তখন আমার স্টে করছিল, পেনটা স্টে করে গেছিলো প্রায় 4 আওয়ার্স, কোনো সময় তার বেশিও হচ্ছিলো। আর এতটাই পেন হচ্ছিলো সহ্যের বাইরে। কেউ সাজেস্ট করলো যে শুকনো মুড়ি খেতে যখন এই পেনটা হবে, সবাই বলছে গ্যাসের। তো গ্যাসের পেন ভেবেই কিন্তু আমি 1 বছর ধরে চালিয়ে এসেছি। পেনটা কিন্তু ওই আমি বললাম না, ঘন্টা খানিক ধরে হতো, 1 ঘন্টা 1 ঘন্টার বেশিও কোনো সময় হতো। তো এবারে হচ্ছে কি 4 ঘন্টারও বেশি, বা 4 ঘন্টা, কোনো সময় 4 ঘন্টা ছিল, কোনো সময় আমি আমার কাউন্ট করে রাখতাম যে কতক্ষণ পেনটা থাকছে, স্টে করছে। তো পারতাম না, যেহেতু মেয়ের কাছে বসে চিৎকার করতে পারতাম না, তো খুব এত কষ্ট হচ্ছে, চিৎকার করতাম। তো পাশের রুমে চলে যেতাম, গিয়ে কাঁদতাম। দেখতাম চোখের সামনে, রাত্রেবেলা ধরো 1টা 1:30 2টোর সময় পেনটা শুরু হয়েছে, সকালে হতো ভোর হতে আমি চোখের সামনে দেখতাম পেন হতে, কাঁদতাম, এত পেন হতো। শুকনো মুড়ি খেতাম, ইনো খেতাম, বাড়িতে সবসময় কোল্ড ড্রিঙ্কস থাকতো, কোল্ড ড্রিঙ্কস খেতাম। তারপরে ওষুধ, গ্যাসের ওষুধ খেতাম, কিছু হতো না। নিজে থেকে যখন পেনটা কমতো তখনই কমতো। এবার এরম করতে করতে তখন লাস্ট যেবারে আমার এতটা পেন হলো, সেটা সোমবার ছিল, এতটা পেন হলো যে আমি কাঁদতে কাঁদতে এসে আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করো, আমাকে যদি পেন কিলার দেয়, ইঞ্জেকশন দেয়, তাহলে হয়তো আমার সারবে। তো তখন
হচ্ছে কি ও মানে ভয় পেয়ে গেছিলো আমার হাজব্যান্ড, তখন বলে ঠিক আছে আমি একটু কমার চেষ্টা হলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, কী হয়েছে এখন টেস্ট ফেস্ট করিয়ে না, হসপিটালে নিয়ে গেলে আবার কী করবে না করবে এখন দরকার নেই। তো ডাক্তারের কাছে গেলাম সকালবেলা, তখন আমার পেনটা, সেদিনকে আমার পেন শুরু হয়েছিল সকাল 6টার সময়, যেদিন লাস্ট আমার পেনটা হয় সেদিনকে সকাল 6টায় পেন শুরু হয়েছে, 10:30 অবধি ছিল, 6টা থেকে 10:30 অবধি পেনটা ছিল। তো 10:30 পেন কমতে আমি 11টার সময় বেরিয়ে গেছি রেডি ফেডি হয়ে ডাক্তারের কাছে। ডাক্তার বললো যে আমরাও প্রথমে ভেবেছিলাম যে প্যানকাইটিস, মানে প্যানকাইটিসের পেন এরকম হয় দেখেছি আমি নিজে বাড়িতে, তো সেটা ভেবেছিলাম প্যানকাইটিস। তারপরে অনেকগুলো ডাক্তারও সেটা ভেবেছিল। তো ডাক্তার বলছিল আপনি প্রচুর কোল্ড ড্রিঙ্কস খান, প্রচুর কোল্ড ড্রিঙ্কস খান, তো কোল্ড ড্রিঙ্কসের জন্য এটা এফেক্ট করেছে হয়তো। মানে ডাক্তার যিনি দেখেছে, প্রথমে মেডিসিনের ডাক্তার দেখিয়েছিলেন, তো মেডিসিনের ডাক্তার প্রথমে বলেছে কোল্ড ড্রিঙ্কসের জন্য হচ্ছে, আপনি রিচ খাবেন না, কোল্ড ড্রিঙ্কস খাবেন না, এটার জন্য হচ্ছে। তো একটা ব্লাড টেস্ট দিয়েছিল অনেকগুলো, মানে প্রায় 6-7টা ব্লাড টেস্ট দিয়েছিল, স্টুল পরীক্ষা দিয়েছিল, আর দিয়েছিল ইউএসজি। তো আমার ব্লাডে কিছু ধরা পড়েনি বা স্টুলেও কিছু ধরা পড়েনি, ইউএসজি থেকে ধরা পড়েছে। আর ইউএসজিতে একটা ভালো ঘটনা আছে, গল্প আছে। তো ইউএসজিটা আমি একটু আবার শুনছি, তো ইউএসজিটা ভালো একটা ঘটনা আছে, এই জন্য বলছি তোমাদেরকে। ইউএসজিটা যখন করতে গেছি, তো নার্সটার সাথে ডাক্তারটার সামনে আমি তো এমনি খুব বক বক করেই কথা বলতে ভালোবাসি, তো একটু ফ্রেন্ডশিপ টাইপের হয়ে গেছে। তো তখন আমি ডাক্তারটাকে বলছি যে কি হয়েছে স্যার আমার, মানে আমার কি প্যানকাইটিসে কোনো প্রবলেম, ওষুধে কি এরকম, কারণ ভয়ে ছিলাম যে কী হয়েছে, হয়তো কোনো ঘা পা হয়ে গেছে ব্যাপার। তো বলেছিলাম যে কিছু কি হয়েছে এরকম। আমার তখন হচ্ছে কি ডাক্তারটা আমাকে বলেছিল, এমনভাবে স্পিডে বলেছিল যে জিএলটি প্রবলেম আছে, আপনার ওটি করতে হবে। যখনই বলেছে ওটি করতে হবে, আমি না পুরো পুরো মানে শুকিয়ে গেছি আমি একদম ভয়তে। আবার ওটি, 3 বছর আগে একটা সিজার হলো, আবার ওটি, মানে এরকম একটা ভয় পেয়ে। তো তখন আমি অতটা মানে ওটিটা কানে এসে আমি জিএলটিটা কী জিনিস, মানে আমি শর্টে বলেছেন উনি বুঝতে পারিনি। আমি ডাক্তার তো অনেক রকম কথাবার্তা। তো আমি তখন বাইরে এসে আমার হাজব্যান্ড মানে ঠিক ইউএসজি যেখানে করে সেই ল্যাবের বাইরে গেম খেলছিল, চেস খেলেও প্রচুর, মানে চেস খেলেও খুব ভালোবাসে, চেস খেলতে খুব ভালোবাসে আগাগোড়া। আর চেস খেলছিল খুব মনোযোগ দিয়ে, ও জানে নর্মাল কিছু একটা হয়েছে, ওরকম কিছু বেশি না, ওষুধে হয়তো কমে যাবে, গ্যাসের থেকেই প্রবলেম হচ্ছে। তো আমি তখন এসে আমার হাজব্যান্ডকে মানে বললাম, শোনো না আমার না ওটি করতে বলছে কিছু একটা, ও ভেবেছে আমি আর কি করছি। তো তখন বলছে ও বলে তখন আমি যখন নার্সটাকে ডেকেছি যে সিস্টার একটু এদিকটাই শুনুন, ওকে একটু বলুন তো আমার প্রবলেমটা কি। তখন আমার হাজব্যান্ড চেস তো ভার্মে যায়, সব কিছু রেখে দিয়ে গুটিয়ে ফুটিয়ে রেখে দিয়ে হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে সিস্টারের মুখের দিকে তাকিয়ে আছে। তখন সিস্টার বলছে যে ওনার গলব্লাডারে স্টোন ধরা পড়েছে, আর এটার সাইজটা এতটাই বড় হয়ে গেছে যে ওনাকে ইমিডিয়েট ওটি করতে হবে। তো তারপরে মেডিসিনের ডাক্তারের কাছ থেকে তো বললাম, উনি সার্জেন্টের কাছে পাঠালো। তো সার্জেন্টের কাছে পাঠাতে সার্জেন্ট বলল কোনো আর একটা উইকও দেওয়া যাবে না, 2 থেকে 3 দিন আমি দেবো, তার মধ্যে আপনাকে ওটি করে নিতে হবে, কারণ এইটা বেশি দিন ফেলে রাখলে এটা কিডনিতে এফেক্ট করবে, কারণ সাইজটা বেশ বড় হয়ে গেছে। তো এর থেকেও যদিও বা বড়ো সাইজ আমার মায়ের হয়েছিল, আমার মায়ের আরও বড় বড় সাইজ বেরিয়েছিল। আর আর আমার একটা মানে মেয়ে যে স্কুলে পড়ে, সে আমারই বান্ধবী, মানে ওনার ছেলে আর আমার মেয়ে একসাথেই পড়ে। তো সেই বান্ধবী আর আমিও একই ডাক্তারের কাছে একই দিনে একই জায়গায় মানে ওটি হয়েছে আমাদের দুজনেরও। তার আবার এতগুলো, ঠিক এই এতগুলো বেরিয়েছে, ছোটো 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 বেরিয়েছে অনেকগুলো। আমাদের নিচে ফ্ল্যাটে কাকু থাকে, ওর মেয়েরা আবার আগের বছর হয়ে গেছে, না 2 বছর আগে হয়েছে ওটি গলব্লাডার। তো তারও এতগুলো 200টার ওপরে বেরিয়েছে, তার আবার একটু ছোটো ছোটো ওরও বেরিয়েছে। আর তো আমি হচ্ছে কি ভয়ে ছিলাম, ভীষণই ভয়ে ছিলাম। তো পরে জানতে পারলাম, মানে 1 মিনিট, হ্যাঁ আমি চুলটা একটু, তো তারপরে হচ্ছে কি এইটা অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি বলছি যে গলব্লাডার স্টোনটা যে হয়, স্টোনটা কিন্তু পেটে থাকলে তার জন্য কোনো রকমভাবে পেন হয় না, স্টোনের জন্য পেন, স্টোনটা অ্যাকচুয়ালি গলব্লাডারের জায়গার যে পাকস্থলীটা আমাদের খাবার যে জায়গাটা সেটাকে আটকে দেয়, স্টোনটা জায়গাটাকে পুরো কভার করে দেয়, উপরে একটা স্তর থাকে, আমার এই সেই স্তরটা পুরো মোটা ছিল, এই মোটা স্তর ছিল, তো সেটাকে কেটে ডাক্তার বলছে যে এইটা সবার অনেক পাতলা হয়, জাস্ট টাচ করলেই ফেটে যায়, কেটে যায়। তো কেটে যাওয়ার পর স্টোনটা বেরোবে, কিন্তু ওনাকে বলছে এইরকম করে কাটতে হয়েছে, মানে আমার এতটাই লেয়ার পড়ে গেছিলো ওটা মোটা, তো যার জন্য আমার একদমই ডাইজেস্ট হয় না। আমার স্টোনের সাইজ কিন্তু এইরকম বেরিয়েছে, আমি তোমাদেরকে অবভিয়াসলি এখানটা দেখিয়ে দেবো ভিডিওটা, আর সেটা পাশের ছবিও দিয়ে দিচ্ছি আর দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে ভিডিও। বলছে যে ওইটা মোটা লেয়ার ছিল, যার জন্য আমার ডাইজেস্ট হতে প্রবলেম হতো, স্টোন হলে কি ডাইজেস্টের জায়গাটাকে ব্লক করে দেয়, তো সেই জন্য ডাইজেস্ট হতো না বলেই অ্যাকচুয়ালি আমার পেনটা অতিরিক্ত হতো। আর এইটা হচ্ছে কি মেয়েদের হয়, বেশিরভাগ মেয়েদের হয়, অনেক কারণ আছে।
তিনটে কারণ। আমার হচ্ছে গিয়ে রিপোর্টে যেটা এসছে সেটা হচ্ছে গিয়ে মেন প্রবলেম। ওটাতেও হচ্ছে গিয়ে আবার রিপোর্টটা আবার মানে ওই জিনিসটা যেটা বার করা হয়েছে থলিটা, সেইটাকে তো কেটে আবার বায়োপসি রিপোর্টে মানে বায়োপসি করতে পাঠাতে হয়েছে। বায়োপসি রিপোর্টে আমার যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে গিয়ে আমার স্টমাক ফার্স্ট মর্নিংয়ে প্রচুর খালি থাকে, মানে আমার স্টমাক খালি থাকে ফার্স্ট মর্নিংয়ে। ডাক্তার বলছে আমি খাই না, এটা একদমই ঠিক। আর কারণ আমি যখন ঘুম থেকে ফার্স্টে উঠে না আমার স্টমাকটা পুরো খালি থাকে। আমি আগে তোমরা দেখতে যে চিয়া সিড খেতাম, বাট চিয়া সিডটা অনেক পরে শুরু করেছি। অলরেডি যখন স্টোন জন্ম নিয়েছে আর স্টোনের হাত পা বেরিয়ে গেছে, তারপরে আমি চিয়া সিড খাওয়া ধরেছি। তো ফার্স্ট মর্নিংয়ে কিছু না কিছু একটা বিস্কিট হলেও, জলের সাথে বিস্কিট হলেও খেতে হয় ফার্স্ট মর্নিং। আমি করতাম ফার্স্ট মর্নিংয়ে উঠে সংসারে, তোমরা দেখতে আমার ব্লগগুলোতে সংসারে পুরো সব কাজ সারতাম, তারপরে গিয়ে কত বেলাতে আমি করতাম, খাবার খেতাম। তো মেনলি যেটা বলছিলাম, মেয়েদের, আমার ফোন এসেছিলো তাই আমার আবার কাটতে হলো। তো মেনলি এটা মেয়েদের হয়। আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে স্টমাক খালির জন্য। তোমরা তো দেখেইছো আমি প্রথমে একদম ফার্স্ট মর্নিংয়ে কিচ্ছু খেতাম না, আর সেটা না খাওয়ার জন্যই মেন হয়েছে। আরেকটা কারণ আছে, ওই একটা ফার্স্ট কারণ হচ্ছে কি মানে পেটে কিছু খাবার দিতে ফার্স্ট মর্নিংয়ে উঠে একদমই স্টমাক খালি রাখবে না, এর থেকে কিন্তু স্টোনের জন্ম হয়। স্টোন যখন শুরু হয় তখন পোস্তর যে দানা হয়, পোস্তর দানার মতো ছোট্ট ছোটো হয়, তারপরে সর্ষের দানা, তারপরে একটু বড়ো সাইজ এরকম করতে করতে অনেক বড়ো। যখন এইটুকু মানে আমার যে সাইজটা এসছে সেই সাইজটা যদি আর এক সপ্তাহ বলছে, ডাক্তার বলছে 10 থেকে 15 ডেজ যদি থাকতো তাহলে আমার কিডনিতে গিয়ে এফেক্ট করতো, যেটা আমার মারও হয়ে গেছিলো, অনেকটা বড়ো হয়ে গেছিলো। কিন্তু জানি না ওপরওয়ালার দয়াতে আমার মার কিছু হয়নি। তো যাই হোক, সেটা আজ থেকে 20 বছর আগে আমার মার হয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে প্রথমে যখন পোস্তর দানার মতো থাকে তখন ওষুধে কাজ হয়ে যায়। তো আমরা প্রথমে বুঝতে পারি নেগলিজেন্সি একদমই করা, শরীরে যখনই কোথাও কিছু যাই হোক না কেন ফেলে রাখবে না। হ্যাঁ, হয়তো ডাক্তার দেখাতে 500-600 টাকা ভিজিট যায় ঠিকই, কিছু কিছু ডাক্তারের ভিজিটটা বেশি পয়সা যায়, কিন্তু দেখিয়ে নেবে, একটা তো কনফার্ম হয়ে যাবে, স্যাটিসফাইড যে হ্যাঁ আমি দেখিয়েছি আমার কিছু হয়নি। টেস্ট করিয়ে নেবে, করতে হলে অনেক টেস্টেই বেশি পয়সা যায় ভিজিটের থেকে, কিন্তু করিয়ে নেবে, এরকম ফেলে রাখবে না। আমি কিন্তু এক বছর ধরে ফেলে রেখে না আমার আজকে এই অবস্থাটা হয়েছে। আজকের ওটিতে একটা বাচ্চা, আমার 3 বছরও হয়নি তখন, আমার মেয়ে 3 বছরও হয়নি আমার যখন ওটিটা হয়েছে, মানে 1 মাস আগে তো আমার অপারেশন হয়েছে, আর আমার মেয়ের এই মানে জাস্ট 3 দিন হয়েছে আমার মেয়ে 3 বছরে পা দিল। তো যাই হোক, 2 নাম্বার পয়েন্ট বলছি কিসের কারণে, সেটা হচ্ছে জল কম খাওয়া। একদমই জল খাবে না, মানে জল যারা একদমই খায় না, আমি খাবে না বলছি, জল যারা একদমই খায় না তাদের কিন্তু এই প্রবলেমটা হয়। শরীরে ডাক্তার যেটা বলছিলেন, শরীরে জল যেমন বেশি পরিমাণ হয়ে গেলে অসুবিধা হয়, তেমন ঠিক কম পরিমাণেও জল গেলেও শরীরে অসুবিধা হয়। এটা কিন্তু দুটো কারণ আছে, জল বেশি থেকে এই জন্য একটা মাপ রেখে দেবে 3 থেকে 4 লিটার। ডাক্তার যেটা আমাকে বললো, অ্যাকচুয়ালি সারাদিনে 3 থেকে 4 লিটার খাওয়া উচিত। 5 লিটারের বেশি বা তুমি 3 লিটারের কম, সারাদিনে 1 লিটার খেলে এটা কিন্তু এফেক্ট করে, খুবই বাজে জিনিস। আর 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা তো মেয়েদের অবভিয়াসলি হয়ে থাকে, সেটা হচ্ছে কি ইউরিন থেকে প্রবলেমটা হয়। টয়লেট যদি চেপে রাখো না তাহলে খুব সমস্যা হয়, যখনই পাক, সেটা মাঝ রাতে মিডনাইটেই হোক বা তোমার আদার্স অন্য টাইমে হোক, বা ধরো কোথাও ট্রাভেল করছো, এখন তোমরা জানো সব আইনেই করে দিয়েছে যে ধরো কোথাও ট্রাভেল করছো, সেখানে যদি তোমার মাঝ রাস্তায় যদি তোমার টয়লেট পায়, তাহলে তুমি যে কোনো হোটেল ইউজ করতে পারো, সেটা 5 স্টার হোক, 4 স্টার হোক, 3 স্টার হোক, যাই স্টার হোক, তুমি যে কোনো হোটেল বা যে কোনো জায়গা তুমি ইউজ করতে পারো, সেটা আইনে করে দিয়েছে। মেয়েরা তুমি ইউজ করতে পারো, সেটার জন্য কোনো রকম বাধা নেই। তো তাহলে এই স্টোনের জন্যই এখন না ঘরে ঘরে স্টোন, গলব্লাডারের স্টোনটা এখন ঘরে ঘরে হচ্ছে, আর এটা ফেলে রাখলে না ভীষণ ক্ষতিকারক, মারাত্মক ক্ষতিকারক শরীরের জন্য স্টোনটা। কিডনি তো নষ্ট করেই দিচ্ছে, শরীরে এত মারাত্মক প্রবলেম হয় না, মানে তোমার মনে হবে শ্বাসকষ্ট হচ্ছে, দম আটকে যাচ্ছে। যখন আমার কোমরে, পিঠে, বুকে একসাথে পেন হতো না, আমি ওই মানে পেনটা নিতে পারতাম না। স্টোনের সাইজ এইটুকু, শরীরটা এত বড়, কিন্তু যে গলব্লাডারের মধ্যে এই সাইজটা ঠিক এরম আমার 3টে বেরিয়েছে, আর ছোট্টো একদম এরম ছোটো ছোটো দানা, অনেক মানে গুঁড়োগুলো অনেক বেরিয়েছে, মানে 4-5টা গুঁড়ো বেরিয়েছে, কিন্তু স্টোনগুলো এরম 3টে বলের মতো বেরিয়েছে। মানে এইটুকু একটা স্টোনের পাওয়ার মানে এতটাই যে তোমার শরীরকে পুরো কমজোর, মানে দুমড়ে মুচড়ে তোমাকে দেবে। তো এই 3টে কারণ তুমি মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি জল পরিমাণ মতো খেতে হবে, আর আবার বেশি গেলেও শরীরে ক্ষতিকারক, 5 লিটারের বেশি হয়ে গেলে ক্ষতিকারক। 5 লিটারও খেতে বলে না, 3 থেকে 4 লিটার। আর টয়লেটটা চাপা একদমই যাবে না ফার্স্ট মর্নিংয়ে, অবভিয়াসলি স্টমাক খালি রাখবে না, কিছু না কিছু খাবে, মুখে দেবে। তো এই 3টে কারণে, আমার তো একটা কারণেই বলেই দিলাম যে আমার স্টমাক খালি থাকে বলেই এটার প্রবলেমটা হয়েছে। আর এটা ধরা পড়েছিল আমার ওটিটা যখন হয়েছিল। ওটির আরেকটা কারণ বলে দিচ্ছি, ওটি এখন বললে তোমাদের কোনো ভয়ের কিচ্ছু নেই, কোনো ভয়ের কোনো কারণ নেই। ওটিটা অ্যাকচুয়ালি 4টে ফুটো হয়,
4টে ফুটো হয়, সেটা হচ্ছে কি আমার ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, তো 4টে ফুটো করে, সেটা হচ্ছে কি একটা 3টে স্টিচ পরে, একটা হচ্ছে কি তোমার ভালো করে যে উঠেছি, ভালো করে যে দেখিয়ে দাও এইখানটায়, ঠিক এই বুকের এই মাঝখানটায় এইখানটায় একটা কাটে, বেশ বড় সঞ্চে কাটে, সেটা 3টে স্টিচ পরে। আর এই যে কোমরের এখানটায় একটা কেটেছে, এটাকে একটা, এই পেটের এই জায়গাটা একটা কাটে, একটা না ভেতে একটা কাটে, সেটা একটা। টোটাল হচ্ছে কি 4টে ফুটো আছে, তাতে হচ্ছে 6টা সেলাই। আর এটা হচ্ছে মাইক্রো সার্জারি, সবাই এখন ঘরে ঘরে মাইক্রো সার্জারি করছে, আর সবারই মাইক্রো সার্জারি হয় এখন, এটাই হয়ে আসছে। তো আর ওপেন সার্জারি তখনই হয় যখন কোনো ইন্টারনাল প্রবলেম হয়। তো আমার যে পাশের বেডের যে আন্টিটা ছিলেন, সেই আন্টিটার একটু প্রবলেম হয়ে গেছিলো, মানে নাড়ি যখন জড়িয়ে যায় শরীর, মানে ওরা যখন অপারেশন করছিল যে ওনার নাড়ি জড়িয়ে যায়, তো নাড়ি জড়িয়ে যায় যদি যায় কারণ, তো যদি কারোর নাড়ি জড়িয়ে যায় ভেতরে প্রবলেম হয়, আমার যে আন্টিটা ছিল তার নাকি নাড়ি জড়িয়ে গিয়েছিলো যতটা শুনেছি, বা ইন্টারনাল আদার্স কোনো প্রবলেম যদি থাকে, তাহলে ওটা ওপেন সার্জারি করে। ওপেন সার্জারি করলে আমি হয়তো আর মানে বাঁচতাম না, মরে যেতাম, কারণ একবার সিজার হয়েছে তো পারতাম না, তাই আমার স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন দুটো দিতে হয়েছে। এবারে সিজারের সময় আমার মেয়ের স্পাইনাল কর্ড ইঞ্জেকশন দেওয়ার সময় দিয়েছিল একটা, তখন তো স্পাইনাল কর্ডের ইঞ্জেকশন যারা মানে যাদের সিজার বা আদার্স কোনো অপারেশন হয়েছে, তারা যদি যাদের স্পাইনাল কর্ডে ইঞ্জেকশন দেয়, তারা জানো কি মারাত্মক জিনিস হয়, সারাটা জীবন এটা নিয়ে ভুগতে হয়, সারা জীবন। মানে পুরো স্পাইনালে যখন পেন হয়, সবাই জানো, বিশেষ করে শীতকালে হয় এটা, আর কতটা মারাত্মক কষ্টের, এই পেনটা কতটা যারা সহ্য করে, মায়েরা আছে বা যারা মেয়েরা আছে স্পাইনাল ইঞ্জেকশন নিয়েছে, তারাই জানো যেটা কতটা মারাত্মক। তো আমার একটা নিয়ে আমি ভুগছিলাম। তারপরে এবারে গলব্লাডার স্টোনে যখন অপারেশন হবে, তখন প্রথমে আমাকে স্পাইনাল কর্ডে ইঞ্জেকশনটা ফুটিয়েছে, তারপরেও আমার মুভ করছিল, হাত পা সব মুভমেন্ট আমি বুঝতে পারছি। আমি ডক্টরকে বললাম যে আমি কিন্তু মুভ করতে পারছি হাত পা, তখন ওরা শুনে অবাক, বলছে সে কি, ওই দেখি। এবার যখন ওরা বলেছে আমি দেখছি পা নাড়াচ্ছি, হাত নাড়াচ্ছি, তখন না ওরা অবাক হয়ে গেছে, বলছে পা একটু ইঞ্জেকশন দেওয়ার পরও হাত পা নাড়াচ্ছে। তখন বললো আরেকটা না, বলতে একটাতে হয়নি, আরেকটা ফুটিয়ে দিয়েছে। মানে ভাবো আমার 3টে, আমি সারা বছর আমি 3টে স্পাইনাল ইঞ্জেকশন নিয়ে বলবো। তো এইবারে হচ্ছে কি ইঞ্জেকশনটা দুবার দিয়েছে, এবার আমার যা কষ্ট হচ্ছে না, ওই এখনও পেন হয় স্পাইনালে, খুব হচ্ছে, মানে এখন এই যে বলছি না আমার একটু হেলান দেওয়ার দরকার, আবার হেলান দিলে আমি বেন্ড হয়ে গেলে এই যে ঠিক এই কাটার জায়গাটাতে একটু আমার সমস্যা হচ্ছে। তো যাই হোক, অপারেশনের পরে চুল তো উঠছে, প্রচুর পরিমাণে চুল উঠছে, সে মেয়ে হওয়ার সময় হয়েছে, এখনও হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে কি মোটু হয়ে গেছে, ওয়েট বেড়ে গেছে প্রচুর, তখনও বেড়েছে এখনও হয়েছে, জানি না অপারেশনের পরে ওয়েট বাড়ে কিনা। তো স্টোন বেরিয়ে গেছে, ওয়েট কমেনি। আর আরেকটা কথা, অপারেশনটা হওয়ার পর তোমার যখন জ্ঞানটা ফিরবে, অ্যানাস্থেসিস যখন ভোটটা কেটে যাবে, সে অ্যানাস্থেসিস ভোট কাটার পর পেনটা হয় মারাত্মক, মারাত্মক পেন হয়। ওই পেনটা ধরো তোমার থাকবে 2 ঘন্টা 3 ঘন্টা থাকবে, তারপরে একটু ঠিক থাকবে, শুধু নামার সময় কাটার সময় কারো। কিন্তু আমি একটু ছটপটে, তো আমি আমার অপারেশন হয়েছে দুপুরবেলা 2টোর সময়, আর আমি ওই সন্ধ্যাবেলা 6টা 7টার সময় আমি বেড থেকে নেমেছি, একা একা ওয়াশরুম গেছি, মানে একা একা মানে কি ধরে আমাকে নিয়ে গেছে, সবাই হচ্ছে তো বেড প্যানে করছিল, বাট আমি বেড প্যান ইউজ করি না, আমি নিজেই টয়লেটে গেছি, একা যত রাত্রিরে পেয়েছে তত রাত্রেই গেছি একা একা। আর সবার বেডে বেডে গিয়ে গিয়ে গল্প করছিলাম সবার সাথে। আরেকটা পাশে দিদি ছিল, দিদি বোন কিছু একটা হবে, তো আই থিঙ্ক ছোটোই ছিল, বোন ছিল। তো তার হচ্ছে কি এটা কাটা হয়েছিল, মানে এটা সার্জারি হয়েছিল, কাঁধে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সে তার সাথে গল্প করছিলাম বেশিরভাগ। তো খুব হচ্ছে ভালো, মানে টাইমটা ওখানে ভালো কেটেছে, কিন্তু এই টাইমটা খুব বাজে কেটেছে আমার, বলে না কপালের লিখন খাড়া। তো অনেকের অনেক কিছু ধারণা ছিল আমার এই অপারেশনটা নিয়ে, সেগুলো আস্তে আস্তে পরে বলবো, সময় আছে, ব্লগ দিতে থাকবো, করতে থাকবো। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর সাবধানে একদম থেকো। এই কোনো কারো কিছু হলে প্লিজ দয়া করে নেগলেক্ট করবে না, পড়ে থাকবে না, চেষ্টা করবে সাথে সাথে ডক্টর কনসাল্ট করতে। আর স্টোন কিন্তু এই কারণেই হয়, আদার্স কোনো কারণ হয় না, স্টোনের এই 3টেই মেন কারণ। আর এটা বেশিরভাগ মেয়েদের দেখা যায়, ছেলেদের খুব কম হয় না বলবো না, ছেলেদেরও হয়, খুব কম, বেশিরভাগ এটা মেয়েদের হয়। আর তো চলো আমার কিন্তু পাশে থেকে তোমরা, আমি অনেক দিন বাদে আবার ফিরে এলাম তোমাদের সাথে এই স্টোনের, এটা গলব্লাডার স্টোন কেন হয়, কীভাবে হয়, তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ওটিটা হয়ে গেছে আপাতত, এখন আমার মোটামুটি সব ঠিকঠাক আছে, বলেছি শুধু বাইরের ভাজাভুজি একটু রিচটা কম খেতে, ভাজাভুজিটা কম খেতে। 1 মাস তো টোটাল বন্ধ ছিল, তাও আমি টোটাল মানে পারিনি, খেয়েছি একবার দুবার বিরিয়ানি খেয়ে নিয়েছি, পারিনি। আর এই রিপোর্টটা আসার পর তারপরে আমি ঠিকঠাক এখন বলেছি, ডাক্তার বলেছে যে একটা শুধু মলম দিয়েছে, গ্যাসের ওষুধটা খেতে হয়, মলমটা কাটা
জায়গায় লাগালে কি কাটার জায়গাটা প্রথমে লাগাতে একটা মলম দিয়েছিল, সেটা হচ্ছে কি নেসপরিন কেয়ার, সেটা কাটাটাকে অফ মানে বন্ধ করার জন্য, অফ হচ্ছে বন্ধ করার জন্য, আর মানে শুকিয়ে যায় যাতে। আর এখন একটা দিয়েছে মলম দিয়েছে, সেটা হচ্ছে দাগটা মিলিয়ে যাওয়ার জন্য ওটা দিয়েছে। আর কোনো ওষুধপত্র কিছু নেই, শুধু বলেছে ভারী ভুরি জিনিস তুলবে না আর বেশি সিঁড়ি নামা ওঠা করবে না। আমি কোনোটাই শুনছি না, আমি মেয়েকেও বলে নিচ্ছি, সব করছি। যাই হোক, তো আমি তো শোনার পাত্রী না, যা হবে কপালের লিখন দেখা যাবে, কার অভিশাপে কী হয়েছে, কার আশীর্বাদে কী হয়েছে সেগুলো আলাদা কথা। আর মেন হচ্ছে কি সাবধানে, নিজের সাবধানতা না নিজের কাছে, নিজে যদি ঠিক থাকে তাহলেই ঠিক থাকবে। নিজের কেয়ার নিজেকে করতে হবে, সবার কেয়ার করতে গিয়ে